ধরা যাক একটা বিশাল রাজপ্রাসাদ কেনা হলো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই প্রাসাদের বসার ঘর আর রান্নাঘরের আইনি মালিকানা সম্পূর্ণ অপরিচিত এক ব্যক্তির। হ্যাঁ, আর প্রাসাদের মূল ফটকের চাবি একজনের হাতে থাকলেও পুরো বাড়ির নিয়ন্ত্রণ তার থাকলেও কাগজের হিসাবে সে পুরো বাড়ির মালিক নয়। একদম। শুনতে বেশ অবাস্তব মনে হলেও কর্পোরেট অ্যাকাউন্টিংয়ের দুনিয়ায় ঠিক এই ঘটনাটি ঘটে। আর আজকে আমরা অ্যাকাউন্টিংয়ের এমন একটা অদ্ভুত আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী হিসাবের গভীরে প্রবেশ করতে যাচ্ছি। রাইট, যেখানে একটা সাবসিডিয়ারি কোম্পানি বিক্রি করে দেওয়ার পর গাণিতিক হিসাবে বিশাল একটা লোকসান দেখা গেলেও কনসোলিডেটেড স্টেটমেন্টে সেটা ম্যাজিকের মতো একটা চমৎকার প্রফিট বা লাভে পরিণত হয়। হ্যাঁ, আর যারা শুনছেন, বিশেষ করে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা সিএ শিক্ষার্থীদের জন্য আজকের এই সম্পূর্ণ আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমাদের আজকের মিশন শুধু কিছু গাণিতিক সূত্রের ফাঁকে সংখ্যা বসিয়ে উত্তর বের করা নয়। একদমই তাই। আমাদের মূল লক্ষ্য হল কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে সাবসিডিয়ারির শেয়ার ডিসপোজাল বা বিক্রির পুরো মেকানিজমটা কিভাবে কাজ করে সেটা লজিক্যালি এবং ধাপে ধাপে উন্মোচন করা। আর সেজন্যই আমরা প্রশ্নটা একদম লাইন ধরে ধরে পড়ব, প্রতিটি তথ্যের পেছনের কেন আর কিভাবে নিয়ে ব্রেনস্টর্মিং করব। তো শুরু করা যাক। হ্যাঁ, চলুন সোর্স মেটেরিয়ালের কেস স্টাডিটা দেখি। প্রশ্নের প্রথম লাইনেই বলা আছে, যোগী পিএলসি হ্যাজ হেল্ড অ্যান 80% ইনভেস্টমেন্ট ইন বেয়ার লিমিটেড ফর মেনি ইয়ার্স। অর্থাৎ বহু বছর ধরে বেয়ার লিমিটেডের 80% শেয়ারের মালিকানা যোগী পিএলসির হাতে রয়েছে। আচ্ছা, এই একটা লাইনের ভেতরে কিন্তু অনেকগুলো ভাবনার জায়গা আছে। ঠিক বলেছেন। যোগী যদি 80% মালিক হয়, তবে বাকি 20% তো অন্য কোনো দাবিদার আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই আছে। কিন্তু অ্যাকাউন্টিংয়ের কনসলিডেশন প্রক্রিয়ায় আমরা দেখি যে মূল কোম্পানি পুরো 100% সাবসিডিয়ারিকেই নিজেদের সাথে যুক্ত করে নেয়। আমার প্রশ্ন হল, যদি মালিকানা মাত্র 80% হয়, তবে হিসাবের খাতায় পুরো কোম্পানিকে নিজেদের বলে দাবি করার পেছনের লজিকটা কি? এই প্রশ্নের উত্তরের মধ্যেই অ্যাকাউন্টিংয়ের একটা অত্যন্ত শক্তিশালী নীতি লুকিয়ে আছে, যাকে আমরা বলি সাবস্ট্যান্স ওভার ফর্ম, মানে আইনি কাঠামোর চেয়ে অর্থনৈতিক বাস্তবতার অগ্রাধিকার। আচ্ছা, সাবস্ট্যান্স ওভার ফর্ম, তার মানে লিগ্যাল ফর্মটা এখানে মূল বিষয় নয়। একদমই না। কাগজপত্রে বা লিগ্যাল ফর্মে যোগী হয়তো 80% মালিক, কিন্তু ইকোনমিক রিয়ালিটি বা অর্থনৈতিক বাস্তবতা কি বলছে? যেহেতু তাদের হাতে 80% শেয়ার আছে, তার মানে কোম্পানির যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা কন্ট্রোল সম্পূর্ণ তাদের হাতে। ও আচ্ছা, তারা চাইলে যে কোনো সময়ে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস পরিবর্তন করতে পারে বা ব্যবসার পলিসি বদলাতে পারে। ঠিক তাই। এমনকি কোম্পানির সম্পদ কিভাবে ব্যবহৃত হবে সেই সিদ্ধান্তও তারা নিতে পারে। তো যখন একটা কোম্পানির হাতে এই পরিমাণ কন্ট্রোল থাকে, তখন স্ট্যান্ডার্ড অনুযায়ী ওই সাবসিডিয়ারির 100% সম্পদ এবং দায় কনসলিডেটেড ব্যালেন্স শিটে দেখাতে হয়। কারণ সম্পদের উপর নিয়ন্ত্রণই এখানে আসল কথা, শুধু আইনি মালিকানার পার্সেন্টেজ নয়। একদম। কিন্তু এতে কি মূল কোম্পানির ব্যালেন্স শিট একটু অতিরঞ্জিত হয়ে যায় না? আমি 100% সম্পদ দেখাচ্ছি ঠিকই, কিন্তু দিন শেষে কোম্পানির লাভের পুরো 100% তো আমি বাড়ি নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, ওই যে অপরিচিত ব্যক্তি যার কাছে বাকি 20% শেয়ার আছে, তাকে তো তার হিস্সা ঠিকই বুঝিয়ে দিতে হবে। রাইট। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করা হয়? এই সমস্যাটা সমাধানের জন্যই ব্যালেন্স শিটের ইকুইটি বা দায়বদ্ধতার অংশে একটা চমৎকার ব্যালেন্সিং ফিগার তৈরি করা হয়। মূল কোম্পানি যখন সাবসিডিয়ারির 100% সম্পদ নিজেদের খাতায় লাইন বাই লাইন যোগ করে, তখন তারা কি আলাদা করে কিছু উল্লেখ করে? হ্যাঁ, তখন তারা ব্যালেন্স শিটের একটা নির্দিষ্ট অংশে স্পষ্টভাবে উল্লেখ করে দেয় যে এই বিশাল সম্পদের একটা অংশের প্রকৃত মালিক আসলে তারা নয়। ও, বুঝতে পেরেছি। এই অংশটাকে কি এনসিআই বা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বলা হয়? ঠিক ধরেছেন, এনসিআই বা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, যাকে বাংলায় আমরা সংখ্যালঘু শেয়ার হোল্ডারদের স্বার্থ বলতে পারি। ওই প্রাসাদের উদাহরণটা যদি টানি, পুরো বাড়িটাকে সম্পদে দেখানো হচ্ছে কারণ পুরো বাড়ির নিয়ন্ত্রণ যোগীর হাতে, কিন্তু একই সাথে দায় স্বীকার করে নেওয়া হচ্ছে যে এই বাড়ির 20% আসল মালিক অন্য কেউ। একদম নিখুঁত অ্যানালজি। কন্ট্রোল এবং মালিকানার এই পরিষ্কার পার্থক্যটুকু বুঝতে পারলেই কনসলিডেশনের অর্ধেক জটিলতা দূর হয়ে যায়। দারুণ। তো এই কন্ট্রোল আর মালিকানার ধারণাটা মাথায় রেখে
এবার প্রশ্নের পরবর্তী ডেটাগুলোতে যাওয়া যাক। এখানে বলা হচ্ছে ডিসপোজাল বা বিক্রির তারিখ হল 31 ডিসেম্বর 2026। আচ্ছা। কিন্তু এর পরপরই এমন কিছু তথ্য দেওয়া আছে যা বেশ খটকা তৈরি করে। যেমন যখন এই সাবসিডিয়ারি কেনা হয়েছিল তখনকার কনসিডারেশন বা ক্রয়মূল্য ছিল 7,380,000। রাইট, 7.38 মিলিয়ন। হ্যাঁ, আর সেই অ্যাকুইজিশনের সময় আইডেন্টিফায়াবল অ্যাসেটসের ফেয়ার ভ্যালু ছিল 9 মিলিয়ন। সবশেষে বলা হয়েছে যে বিক্রয়লব্ধ অর্থ বা সেলস প্রসিডস হল 9,940,000। আচ্ছা, এর সাথে কি গুডউইল নিয়ে কোনো ইনফরমেশন আছে? হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ নোট আছে। অ্যাকুইজিশনের সময় যে গুডউইল বা সুনাম তৈরি হয়েছিল তা ইম্পেয়ারমেন্ট রিভিউর পর পুরোপুরি রাইট অফ বা শূন্য হয়ে গেছে। এই জায়গাটাতে শিক্ষার্থীরা অনেক সময় কনফিউজড হয়ে যায়। হবেই তো, এখানে তো একটা বড় রকমের গোলমাল মনে হচ্ছে। অঙ্কটা করা হচ্ছে 2001-06 সালের 31 ডিসেম্বরের বিক্রির ওপর ভিত্তি করে। তাহলে এখানে বহু বছর আগের ক্রয়মূল্য বা ফেয়ার ভ্যালু দিয়ে কী লাভ? হ্যাঁ, মানে যখন আর জিনিসটা বিক্রি করে দিচ্ছি তখন বহু বছর আগে কী দামে কেনা হয়েছিল সে পুরনো ডেটাগুলো তো এখন পুরোপুরি অপ্রাসঙ্গিক মনে হতে পারে। একদমই। এই ডেটাগুলো কেন দেওয়া হলো তাহলে? আসলে একটা বাস্তবসম্মত ফিন্যান্সিয়াল সিনারিওতে এমন প্রচুর তথ্য থাকে যা হয়তো বর্তমান ক্যালকুলেশনে সরাসরি কাজে লাগে না, কিন্তু সেই তথ্যগুলোর পেছনের ইতিহাস জানাটা একটা পূর্ণাঙ্গ চিত্র পাওয়ার জন্য খুব জরুরি। আচ্ছা, তার মানে এই ডেটাগুলোর একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। হ্যাঁ, এখানে অ্যাকুইজিশনের কনসিডারেশন এবং ফেয়ার ভ্যালুর ডেটাগুলো মূলত গুডউইল বা সুনাম বের করার একটা পথ তৈরি করে দেয়। মানে যখন একটা সাবসিডিয়ারি কেনা হয় তখন তার প্রকৃত সম্পদের মূল্যের চেয়ে যদি বেশি দাম দেওয়া হয় তবে ওই অতিরিক্ত অর্থটুকুই হলো গুডউইল। ঠিক, কিন্তু এই কেস স্টাডিতে একটা অত্যন্ত সংবেদনশীল তথ্য দেওয়া আছে। বলা হয়েছে যে গুডউইল পুরোপুরি ইম্পেয়ার্ড বা রাইট অফ হয়ে গেছে। দাঁড়ান, রাইট অফ হয়ে যাওয়ার মানে তো হলো এই গুডউইলের এখন আর কোনো গাণিতিক বা অর্থনৈতিক মূল্য নেই। তাহলে এই ডেটাগুলো শুধু শুধু দিয়ে রাখার মানে কি? এটা কি স্রেফ বিভ্রান্ত করার জন্য একটা ফাঁদ? একে শুধু বিভ্রান্তি বলা যাবে না, বরং এটা হলো একটা অ্যানালিটিক্যাল চেক। অ্যানালিটিক্যাল চেক? সেটা কেমন? ধরুন, যদি গুডউইল অবশিষ্ট থাকত, তবে যখন কোম্পানিটা বিক্রি করে দেয়া হচ্ছে তখন কনসলিডেটেড নেট অ্যাসেটের সাথে ওই আনইম্পেয়ার্ড গুডউইলটাকেও যোগ করে বিক্রির হিসাব করতে হতো। ও আচ্ছা, কারণ গুডউইলও তো কনসলিডেটেড ব্যালেন্স শিটের একটা অদৃশ্য সম্পদ, রাইট? একদম তাই। কিন্তু যখন প্রশ্নেই পরিষ্কার বলা হচ্ছে যে গুডউইল শূন্য হয়ে গেছে, তখন এই পুরনো ডেটাগুলোর কাজ মূলত ওখানেই শেষ। বুঝতে পেরেছি। মানে হিসাব রক্ষণ করার সময় শিক্ষার্থীদের এই বিষয়টা খুব পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে যে বিক্রির সময় গুডউইলের আর কোনো অস্তিত্ব নেই, তাই ডিসপোজাল বা বিক্রির লাভে এর কোনো প্রভাব পড়বে না। নিখুঁত বলেছেন। আচ্ছা, এই ডেটাগুলোকে তাহলে আমরা আপাতত সরিয়ে রাখছি। এবার বেয়ার লিমিটেডের 31 ডিসেম্বরের ব্যালেন্স শিটের দিকে তাকানো যাক। হ্যাঁ, দেখি ব্যালেন্স শিটে কি বলা আছে। এখানে বলা হচ্ছে কল্ড আপ শেয়ার ক্যাপিটাল হল 3 মিলিয়ন এবং রিটেইনড আর্নিংস হল 7,350,000। তো এই দুটো সংখ্যা যোগ করলে মোট ইকুইটি দাঁড়াচ্ছে 10,350,000। আচ্ছা, এই জায়গাটিতে এসে আমাদের একটু থামতে হবে, কারণ এখানে একটা অত্যন্ত মৌলিক কিন্তু শক্তিশালী অ্যাকাউন্টিং সম্পর্ক বুঝতে হবে। আচ্ছা, বলুন। কনসলিডেশনের গভীরে প্রবেশ করলে দেখা যায় অনেক সময় সরাসরি নেট অ্যাসেট বা নিট সম্পদের কথা বলা থাকে না, তার বদলে এই ইকুইটির তথ্যগুলো দেওয়া থাকে। হ্যাঁ, প্রশ্নে তো নেট অ্যাসেট শব্দটা সরাসরি নেই। রাইট। অ্যাকাউন্টিং সমীকরণ অনুযায়ী একটা কোম্পানির মোট সম্পদ থেকে তার মোট দায় বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটাই হলো নিট সম্পদ, আর এই নিট সম্পদই গাণিতিকভাবে কোম্পানির মোট ইকুইটির সমান। ও, তার মানে যখন আমরা দেখছি শেয়ার ক্যাপিটাল এবং রিটেইনড আর্নিংস মিলিয়ে 10,350,000 হচ্ছে, তখন আমাদের লজিক্যালি বুঝে নিতে হবে যে এটাই হলো বিক্রির তারিখে বেয়ার লিমিটেডের 100% নেট অ্যাসেট। একদম সঠিক, এটাই সেই 100% নেট অ্যাসেট। এখানেই আমার সবচেয়ে বড় প্রশ্ন আর সবচেয়ে বড় কনফিউশনটা কাজ করছে। আচ্ছা, বলে ফেলুন। একটু আগেই তো আমরা বিস্তারিত আলোচনা করলাম যে যোগী মাত্র 80% শেয়ারের মালিক ছিল,
কিন্তু এখন যখন ডিসপোজাল বা বিক্রির সময় এসেছে তখন আমরা বেয়ার লিমিটেডের এই 100% নেট অ্যাসেট মানে পুরো 10,350,000 কেন বিবেচনার টেবিলে আনছি? হ্যাঁ, এটা একটা খুব কমন কনফিউশন। মানে মালিকানা তো শুধু 80%। তাহলে শুধু 80% সম্পদ নিয়ে কেন ডিল করা হচ্ছে না? যে জিনিসটার মালিক আমি ছিলামই না সেটা নিয়ে হিসাব করতে গেলে তো পুরো ক্যালকুলেশনটাই অযৌক্তিকভাবে জটিল হয়ে যায়, তাই না? এই প্রশ্নটা আসলে কনসলিডেশন প্রক্রিয়ার একদম গভীরে আঘাত করে। এর উত্তর লুকিয়ে আছে অ্যাকাউন্টিংয়ের সিমেট্রি বা সামঞ্জস্যতার ভেতরে। সিমেট্রি একটু ভেঙে বলবেন? অবশ্যই। আমরা যখন ওই প্রাসাদের উদাহরণটা দিয়েছিলাম তখন লজিকটা কি ছিল? যেহেতু কন্ট্রোল বা নিয়ন্ত্রণ যোগীর হাতে ছিল, তাই তারা 100% সম্পদ তাদের কনসলিডেটেড ব্যালেন্স শিটে ঢুকিয়েছিল, রাইট? হ্যাঁ, কন্ট্রোলের কারণে 100%ই ঢুকেছিল। তো এখন ফুল ডিসপোজাল বা পুরো 80% শেয়ার বিক্রি করে দেওয়ার অর্থ কি? এর অর্থ হল যোগী তাদের সেই কন্ট্রোল চিরতরে হারিয়ে ফেলেছে। আচ্ছা। অ্যাকাউন্টিংয়ের নিয়ম হল যে যুক্তিতে সম্পদগুলো খাতায় তোলা হয়েছিল সেই যুক্তিটা যখন আর নেই তখন পুরো সম্পদটাই খাতা থেকে মুছে ফেলতে হবে, যাকে আমরা বলি ডিসরেকগনাইজ করা। ও, মানে যখন প্রাসাদটা বিক্রি করে দেওয়া হচ্ছে তখন তো আর বলা যায় না যে প্রাসাদের 80% ইট বিক্রি করে দিলাম আর বাকি 20% ইট রেখে দিলাম। হ্যাঁ, একদমই না। যেহেতু সাবসিডিয়রি হিসেবে তার অস্তিত্বই আর নেই, তাই তার পুরো অস্তিত্ব মানে 100% নেট অ্যাসেটই কনসোলিডেটেড ব্যালেন্স শিট থেকে শূন্য করে দিতে হবে। ওকে, এই সিমেট্রির লজিকটা এখন একদম সলিড মনে হচ্ছে। 100% সম্পদ খাতায় তোলা হয়েছিল কন্ট্রোলের জোরে, এখন কন্ট্রোল নেই তাই 100% সম্পদই খাতা থেকে বের করে দেওয়া হচ্ছে। রাইট। এই ধারণাটা পরিষ্কার থাকলে এবার আমরা মূল ক্যালকুলেশনের দিকে এগোতে পারি। চলুন তাহলে। তবে ক্যালকুলেশন শুরু করার আগে আমাদের মূল লক্ষ্য বা গোল নির্ধারণ করাটা খুব জরুরি। যারা শুনছেন তাদের বলছি, আমাদের এখন বের করতে হবে কনসলিডেটেড প্রফিট অর লস স্টেটমেন্টে এই সাবসিডিয়ারি বিক্রি থেকে মোট কত লাভ বা ক্ষতি হল। আচ্ছা, মানে ডিসপোজাল প্রফিট বা লস। হ্যাঁ, আর এই লাভ বা ক্ষতি বের করার জন্য শুধু মুখস্থ কোনো সূত্রের ডেটা বসালে হবে না, বরং প্রতিটি ডেটার পেছনে যুক্তিটা বুঝতে হবে। তাহলে সেই লজিক্যাল ফ্রেমওয়ার্কটা কি? মানে শুধু বিক্রয় মূল্য থেকে ক্রয়মূল্য বাদ দিয়ে কেন লাভ বের করা যাচ্ছে না? কারণ এটা কোনো সাধারণ সম্পত্তি বিক্রি নয়, এটা একটা কনসলিডেটেড এন্টিটির বিক্রি। এর ফ্রেমওয়ার্কটা হল বিক্রি করে মোট কত অর্থ পাওয়া গেল, যাকে আমরা বলি সেলস প্রসিডস। হ্যাঁ, প্রসিডস। তা থেকে খাতা থেকে কি পরিমাণ সম্পদ মুছে গেল, মানে নেট অ্যাসেটস ডিরেকগনাইজড, সেটা বিয়োগ করতে হবে। আচ্ছা, প্রসিডস মাইনাস নেট অ্যাসেটস। এটাকে হিসাবের ব্যালেন্স ঠিক রাখার জন্য আবার যোগ বা অ্যাড ব্যাক করতে হবে। ও, বুঝতে পেরেছি। সহজ কথায় যা পাওয়া গেল সেখান থেকে যা চলে গেল তা বাদ দেয়া হবে এবং অন্যের যে জিনিসটা ভুলে বাদ দিয়ে ফেলা হয়েছে তা ফেরত আনা হবে বা অ্যাড ব্যাক করা হবে। একদম সিম্পল লজিক। চলুন তাহলে ধাপে ধাপে সংখ্যাগুলো বসানো যাক। প্রথম ধাপে প্রসিডস বা বিক্রয়লব্ধ অর্থ নিতে হবে। সোর্স মেটেরিয়ালে খুব স্পষ্টভাবে বলা আছে যোগী শেয়ার বিক্রি করে পেয়েছে 9,940,000। রাইট, এটা হলো পকেটে আসা টাকা। এরপর দ্বিতীয় ধাপে নেট অ্যাসেট বিয়োগ করতে হবে। একটু আগেই আমরা দেখলাম যে বিক্রির তারিখে বেয়ার লিমিটেডের মোট নেট অ্যাসেট বা ইকুইটি ছিল 10,350,000। হ্যাঁ, যেহেতু কন্ট্রোল চলে গেছে তাই কনসলিডেটেড ব্যালেন্স শিট থেকে এই পুরো 10,350,000 পরিমাণ সম্পদই বাদ দিয়ে দিতে হবে। একদম তাই। কিন্তু হিসাবটা তো একটু অদ্ভুত দিকে যাচ্ছে। কেন? কি হলো? বিক্রি করে নগদ অর্থ পাওয়া গেল 9.94 মিলিয়ন, কিন্তু ব্যালেন্স শিট থেকে সম্পদ চলে গেল 10.35 মিলিয়নের। 9,940,000 থেকে যদি 10,350,000 বাদ দেয়া হয় তাহলে তো গাণিতিকভাবে একটা নেগেটিভ ফিগার আসে। হ্যাঁ, নেগেটিভ 410,000। কাগজে কলমে এটা তো সরাসরি লস মনে হচ্ছে। মানে কম দামে বেশি টাকার সম্পদ ছেড়ে দিলে তো লোকসান ছাড়া আর কিছু হওয়ার কথা নয়। অনেকেই হয়তো এই নেগেটিভ 410,000কেই চূড়ান্ত ক্ষতি হিসেবে ধরে নিয়ে হিসাব শেষ করে ফেলবে। আপাত দৃষ্টিতে এটা একটা বিশাল লোকসান বলেই মনে হচ্ছে, এবং এটাই হলো পরীক্ষার সবচেয়ে বড় ফাঁদ। আচ্ছা, এই নেগেটিভ ফিগারের ভেতরেই লুকিয়ে আছে আজকের আলোচনার সবচেয়ে বড় টুইস্ট। একটু গভীরভাবে লজিকটা বিশ্লেষণ করা যাক। এই যে 10,350,000 সম্পদ খাতা থেকে বাদ দেওয়া হলো বা ডিরেকগনাইজ করা হলো, এই পুরো সম্পদের মালিক কি আসলেই যোগী ছিল? না,
যোগী তো মাত্র ৮০% মালিক ছিল, বাকি ২০% মালিকানা ছিল ওই অপরিচিত ব্যক্তি অর্থাৎ এনসিআই-এর। ঠিক এই জায়গাটিতেই গাণিতিক ভুলটা শুধরাতে হবে। যখন কন্ট্রোল হারিয়ে যাওয়ার কারণে পুরো ১০০% সম্পদ কনসলিডেটেড ব্যালেন্স শিট রেখে বাদ দেওয়া হচ্ছে। ও, আমি বুঝতে পারছি ব্যাপারটা। হ্যাঁ, বলুন তো কি হচ্ছে এখানে? মানে তখন আসলে যোগীর নিজস্ব ৮০% সম্পদের সাথে সাথে এনসিআই-এর ওই ২০% সম্পদও হিসাব থেকে মুছে ফেলা হচ্ছে। একদম, অর্থাৎ প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ বাদ দিয়ে ফেলা হয়েছে। রাইট। এই যে অতিরিক্ত ২০% সম্পদ হিসাব থেকে কমিয়ে দেখানো হলো, এটা তো যোগীর নিজস্ব কোনো ক্ষতি নয়, এটা সম্পূর্ণভাবে এনসিআই-এর অংশ। এক্স্যাক্টলি। তাই মূল কোম্পানির প্রফিট বা লস নিখুঁতভাবে বের করার জন্য এই ২০%কে অ্যাড ব্যাক বা পুনরায় যোগ করে দিতে হবে। এটাই হলো আমাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই লজিকটা সত্যি অসাধারণ। মানে এমন একটা জিনিস লস হিসেবে দেখানো হচ্ছিল যেটা আসলে নিজস্ব পকেটে ছিলই না, তাই হিসাবের ন্যায্যতা বা ব্যালেন্স বজায় রাখার জন্য সেটা আবার ফেরত আনতে হবে। হ্যাঁ, তো এবার ক্যালকুলেশনটা করে ফেলুন। আচ্ছা, মোট নেট অ্যাসেট ছিল 10,350,000, এর 20% হিসাব করলে গাণিতিকভাবে দাঁড়ায় 2,70,000। রাইট। এবার তাহলে চূড়ান্ত ফলাফলটা একীভূত করা যাক। হ্যাঁ, প্রথম ধাপে হাতে সেলস প্রসিডস বা বিক্রয়লব্ধ অর্থ ছিল 9,940,000। ওকে। দ্বিতীয় ধাপে সেখান থেকে 100% নেট অ্যাসেট বাদ দেওয়া হলো 10,350,000, ফলাফল দাঁড়ালো -410,000। এরপর তৃতীয় ধাপ। হ্যাঁ, তৃতীয় ধাপে এর সাথে এনসিআই-এর অংশটুকু অর্থাৎ 2,70,000 অ্যাড ব্যাক বা যোগ করা হলো। তো -410,000-এর সাথে +2,70,000 যোগ করলে চূড়ান্ত ফলাফল দাঁড়ায় +1,66,000। অসাধারণ। অর্থাৎ এই ফুল ডিসপোজাল বা সম্পূর্ণ বিক্রি থেকে কনসলিডেটেড প্রফিট বা লাভ হয়েছে 1,66,000। একটা নেগেটিভ ফিগার কিভাবে একটা নিখুঁত লজিকের মাধ্যমে বিশাল পজিটিভ প্রফিটে পরিণত হলো, সেটা সত্যি চোখ খুলে দেওয়ার মতো একটা ব্যাপার। হ্যাঁ, অ্যাকাউন্টিংয়ের সৌন্দর্যটা এখানে। এর মানে হলো অ্যাকাউন্টিং শুধু কিছু সংখ্যার যান্ত্রিক যোগবিয়োগ নয়, এটা হলো একটা সম্পূর্ণ অর্থনৈতিক বাস্তবতাকে কাগজের পাতায় ফুটিয়ে তোলার একটা শৈল্পিক প্রক্রিয়া। একদম সত্যি কথা। তো আজকের এই সোর্স মেটেরিয়ালগুলো থেকে সবচেয়ে বড় যে বিষয়টা ফুটে উঠল তা হলো কনসলিডেশনের ক্ষেত্রে কন্ট্রোল বা নিয়ন্ত্রণই হলো মূল চালিকা শক্তি। যখন কন্ট্রোল থাকে তখন পুরো সাবসিডিয়ারিকে নিজের করে নিতে হয়, আর যখন কন্ট্রোল চলে যায় তখন পুরো অস্তিত্বটাই মুছে ফেলতে হয়। আর এই পুরো মুছে ফেলার প্রক্রিয়ায় নিখুঁত ব্যালেন্স তৈরি করার দায়িত্ব পালন করে এনসিআই। রাইট। 100% সম্পদ বাদ দেওয়ার কারণে যে অতিরিক্ত অংশটুকু গাণিতিকভাবে বাদ পড়ে যায়, ওই এনসিআইকে অ্যাড ব্যাক করার মাধ্যমে মূল কোম্পানির প্রকৃত অর্থনৈতিক লাভ বা ক্ষতি বেরিয়ে আসে। হ্যাঁ, এই লজিক্যাল ফ্রেমওয়ার্কগুলো, বিশেষ করে সাবস্টেন্স ওভার ফর্ম এবং ডিরেকগনিশনের সিমেট্রি, এই বিষয়গুলো যদি শিক্ষার্থীরা একবার গভীরভাবে আত্মস্থ করতে পারে, তবে অ্যাকাউন্টিংয়ের যে কোনো জটিল কেস স্টাডিও একদম স্বচ্ছ জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সম্পূর্ণ একমত। যে বিষয়গুলো বাইরে থেকে বিভ্রান্তিকর মনে হয় তার গভীরে যে কতটা নিখুঁত যুক্তি কাজ করে, আজকের এই আলোচনাটা তার একটা বড় প্রমাণ। আশা করা যায় ডিসপোজালের এই পুরো লজিকটা এখন যাদের জন্য আলোচনা করছি তাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আমারও তাই বিশ্বাস। তবে শেষ করার আগে নিজে নিজে ভাবার জন্য একটা নতুন এবং বেশ প্রভোকেটিভ চিন্তার খোরাক দিয়ে যেতে চাই। আচ্ছা, সেটা কি? আজকের আলোচনায় দেখা গেল যে যোগী পিএলসি তাদের শেয়ার বিক্রি করে দেওয়ার ফলে তাদের কন্ট্রোল পুরোপুরি চলে যায়, আর তাই আমরা 100% সম্পদ মুছে ফেলি। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি তারা তাদের শেয়ারের এমন একটা অংশ বিক্রি করত যার ফলে তাদের মালিকানা 80% থেকে কমে শুধু 60% এসে দাঁড়াত। ওহ, এটা কিন্তু দারুণ একটা পয়েন্ট। তাই না? মানে তারা প্রচুর শেয়ার বিক্রি করে টাকা পেয়েছে ঠিকই, কিন্তু 60% শেয়ার হাতে থাকায় কোম্পানির মূল কন্ট্রোল বা নিয়ন্ত্রণ এখনও তাদের হাতেই রয়ে গেছে। রাইট। তো কন্ট্রোল থেকে গেলে কি কনসলিডেটেড ব্যালেন্স শিট থেকে এই সম্পদগুলো আদৌ মুছে ফেলা যাবে? আর তখন স্টেটমেন্ট অফ প্রফিট ও লসে এই লাভ ক্ষতির হিসাবটাই বা কেমন রূপ নেবে? এটা সত্যিই গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। হ্যাঁ,
এই অ্যাকাউন্টিং রহস্যটি নিয়ে নিজে নিজে চিন্তা করার এবং আরও গভীরে পড়াশোনা করার উৎসাহ দিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো জটিল কনসেপ্টের সহজ লজিক নিয়ে আবারও কথা হবে।